কোনো জাহাজ ডুবতে আরম্ভ করে তাহলে সবার আগে কিন্তু জাহাজ থেকে জাহাজের লোকগুলো সমুদ্রে ঝাঁপ দেয় না প্রাণ বাঁচানোর জন্য। সবার আগে জাহাজ ছেড়ে পালিয়ে আসে কারা জানেন? ওই জাহাজের মধ্যে যে ভাড়ার ঘরটা থাকে, অর্থাৎ যে ভাড়ার ঘরে খাবার মজুদ থাকে, সেই ভাড়ার ঘরে আনাচে কানাচেতে যে সমস্ত ইঁদুরগুলো লুকিয়ে থাকে, জাহাজ যখন ডুবতে আরম্ভ করে, জাহাজের কোলে যখন জল ঢুকতে আরম্ভ হয়, তখন সবার আগে ওই ভাড়ার ঘরের ইঁদুরগুলো ওই জাহাজ ছেড়ে পালায়। আজকে তাকিয়ে দেখুন, এই তৃণমূল কংগ্রেসের জাহাজে ডুবে যাচ্ছে, আর তার থেকে ওই ভাড়ার ঘর থেকে ইঁদুরগুলো, তৃণমূল কংগ্রেসের ইঁদুরগুলো আজকে তৃণমূল ছেড়ে পালাচ্ছে। আর অন্যদিকে এই আমাদের গ্রাম দেশে যখন ফসল হয়, ফসল যখন ধানের গোলাতে যখন ধান রাখা হয়, তখন আমাদের গ্রামের মানুষেরা জানেন যে ওই ধানের গোলাতে সবার আগে কারা আসে? ওই ইঁদুরগুলো আসে ওই ধানের গোলা খেতে। আজকে আইএসএফ এর ভাড়ার পূর্ণ হচ্ছে, তাই দেখবেন ওই জাহাজ থেকে যে ইঁদুরগুলো পালাচ্ছে, তারা এখন আইএসএফ এর এই ভাড়া ঘরে ঢোকার চেষ্টা করবে। আমাদেরকে ছাঁকনি বসাতে হবে, ছাঁকনি বসাতে হবে আমাদের। যে সময় তৃণমূল কংগ্রেসের হয়ে যারা এলাকায় এলাকায় বুথে বুথে মানুষদেরকে ধমকিয়েছে, চমকিয়েছে, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, জব কার্ড আটকে রেখে বলেছে বকরাদের হলে জব কার্ড দেব না, আবাস প্রকল্পের নাম আসা উচিত গরিব মানুষের, তাও তাদের নামটাকে কেটে নিজেদের পেটুয়া লোকেদের নাম ঢুকিয়েছে। সে তৃণমূলের ইঁদুর নেতাগুলো আইএসএফ এ তাদের দরজা খুলবে না, আইএসএফ এ তাদের দরজা খুলবে না। আজকের দিনে দাঁড়িয়ে অনেকে লড়াই করতে হয়েছে। 2021-এর পর থেকে 2026 এই 5 বছর ধরে গোটা রাজ্যে প্রধান বিরোধী দল ছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তাদের কর্মীদের উপর অত আক্রমণ হয়নি যত আক্রমণ আইএসএফ এর উপর গত 5 বছরে হয়েছে। তাই আইএসএফ কে আমরা এত সহজে তৃণমূলের মতো পুঁছে দিতে দেব না। জানবেন, একটা ঝুড়িতে 100টা ভালো আমের মধ্যে যদি একটাও পচা আম থাকে, তাহলে বাকি আমগুলো পচে যেতে বেশি সময় লাগে না। তাই ঝাড়াই বাছাই করে আমাদের আম তুলতে হবে। কোন রকম ওখানে গাফিলতি আমরা দল সহ্য করব না। আর সেই কারণেই আমরা বারবার বলছি দলের শৃঙ্খলার কথা, নিয়মের কথা, নীতির কথা। আজকে যদি আমরা ওই তৃণমূলের মতো একই রকম ভাবে অঞ্চলের কোনো একজন নেতা, হয়তো হতে পারে তার কাছে প্রচুর লোক এক সময় ছিল, হয়তো হতে পারে সে কোনো এক সময় অঞ্চলের প্রধান কিংবা উপপ্রধান ছিল, আজকে ক্ষমতা চলে যাচ্ছে তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচন 2028 হওয়ার কথা, কিন্তু পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে 2028 অব্দি টিকবে না। তার আগেই তৃণমূলের জাহাজটা টাইটানিকের মতো ডুবে যাবে। তাহলে পঞ্চায়েত নির্বাচন সামনে আসছে, পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা মনে মনে ভাবছেন কি করা যায়, কি করা যায়। তৃণমূলটা তো করা যাবে না, বিজেপিতে যাওয়া যাবে না, তাহলে যাই একটুখানি ফুরফুরা ঘুরে আসি, যাই একটুখানি এলাকার আইএসএফ এর নেতাদের কাছে ঘুরে আসি, একটু দরদাম করে আসি। সবাইকে বলছি, যারা এখানে আছেন মাইকের মাধ্যমে যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছচ্ছে, সবাইকে আমরা বলছি আইএসএফ এর দরজা প্রত্যেক মানুষের জন্য খোলা। যারা মনে করবে যে আইএসএফ এর নীতি আদর্শ মেনে, আমাদের নেতা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর নীতি আদর্শ মেনে মানুষের জন্য কাজ করার জন্য যারা দল করতে চান, তাদের জন্য আইএসএফ এর দরজা খোলা আছে। কিন্তু আইএসএফ এ আসার একটাই কন্ডিশন, যে কোন কন্ডিশন নিয়ে ভাই আইএসএফ এ আসা যাবে না। আপনি যদি মনে করেন যে আপনি আইএসএফ এ আজকে 18বাকি অঞ্চলে এসে বলবেন যে ভাই আমি আইএসএফ করব, কিন্তু আমাকে অঞ্চলের নেতা বানাতে হবে, বা আপনি ভাববেন বাসন্তীতে এসে বলবেন যে আমি আইএসএফ করব, কিন্তু সামনের পঞ্চায়েত নির্বাচনে সমিতির টিকিটটা যেন আমি পাই। আপনি আইএসএফ এ আসতে চাইছেন, এককালে তৃণমূলের ব্লকের নেতা ছিলেন, ভাবছেন আইএসএফ এ এসেও ব্লকের নেতা হয়ে যাবেন। আপনাদেরকে বলতে চাইছি, দরকার পড়লে পুকুরে গিয়ে ডুব মারুন, আইএসএফ এর দরজা কোনো কন্ডিশন নিয়ে খুলবে না, উইদাউট কন্ডিশন আসতে হবে। বুঝতে কাজ করুন। আপনি আইএসএফ করতে চান, অত্যন্ত ভালো বিষয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। কিন্তু যারা গত 5 বছর ধরে লড়াই সংগ্রাম করছে, তাদের নেতৃত্বে আপনাকে বুঝতে কাজ করে আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে, তাহলে নিশ্চিতভাবে দল আপনাকে বেছে নেবে, নিশ্চিতভাবে দল বেছে নেবে। কিন্তু যোগ্যতা ছাড়া আপনি ভাবছেন
আপনার পিছনে কয়েকশো লোকের ভিড় দেখিয়ে আপনি আইএসএফ এর নেতা হয়ে যাবেন, এই ধরনের দল নওশাদ সিদ্দিকী বানায়নি, এই ধরনের দল আমরা করতে শিখিনি। আমরা মানুষকে সাথে নিয়ে কাজ করব, একদম সাথে নিয়ে কাজ করব এবং দলের সিস্টেম মেনে কাজ করব। দলের সিস্টেম বুঝতে হবে। বহু জায়গাতে এখন আইএসএফ এর ঢল নেমেছে এবং আইএসএফ এর নেতা হওয়ার এখন সব থেকে বড় সুযোগটা কি? অনেকে ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে ভাবছেন যে একজন বড় কোনো নেতাকে নিয়ে আসি, নিয়ে আমার বাড়ির সামনে একটা খাস জমি আছে, খাস জমিটাকে একটু ঘিরে দিই, বেড়া দিয়ে দিয়ে একটা পার্টি অফিস তৈরি করে দিই, হয়ে গেল আইএসএফ এর পার্টি অফিস হয়ে গেল, আমিও বুথের অঞ্চলে বড় নেতা হয়ে গেলাম। ভুল, একদম ভুল। আইএসএফ এর পার্টি অফিস করার নির্দিষ্ট দলীয় গাইডলাইন আছে, জানতে হবে, সবাইকে বুঝতে হবে। আমাদের দলের নির্দেশ আছে যে কোন খাস জমি, কোন ভেস্টেড ল্যান্ড, কোন সরকারি জমি, তাতে কোন রকম পার্টি অফিস করা যাবে না, যাবে না। তাহলে কি তফাৎ থাকবে আমাদের আর তৃণমূলের মধ্যে? এই রাজনীতি তো তৃণমূল করেছে গত 15 বছর ধরে, গত 20 বছর ধরে, গত 25 বছর ধরে। সাধারণ মানুষের জমি জোর করে দখল করে, সাধারণ মানুষের দোকান জোর করে দখল করে পার্টি অফিস তৈরি করেছে। আমরা এসব বিকল্প রাজনীতির কথা বলছি। পার্টি অফিস করবো, 100 বার করবো, প্রত্যেকটা বুথে করবো, প্রত্যেকটা অঞ্চলে করবো, ব্লকে করবো, জেলায় করবো, কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে চুক্তি করে ভাড়ার মাধ্যমে পার্টি অফিস নিয়ে পার্টি অফিস করবো। আমরা চোরেদের মতো রাজনীতি করব না, আমরা টাকাদের মতো রাজনীতি করব না। আমরা যে রাজনীতি করব সেই রাজনীতি খেটে খাওয়া মেহনতি মানুষের রাজনীতি, তাদেরকে পাশে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে করব। তাই যত্রতত্র যেরকম খুশি পার্টি অফিস তৈরি করা যাবে না। পার্টি অফিস তৈরি হবে, প্রত্যেকটা বুথের হবে, অঞ্চলের হবে, নির্দিষ্ট গাইডলাইন মেনে। যে গাইডলাইন আমাদের বিধানসভা নেতৃত্বদেরকে বলা আছে, তাদের মধ্য থেকে গাইডলাইনের একদম প্রিন্টেড কপি অঞ্চলে অঞ্চলে বুথে বুথে পৌঁছে যাবে, তাই থেকে পার্টি অফিস করবে। এখন আমাদের এই বাসন্তী বিধানসভার মধ্যে, ক্যানিং 2 নম্বর ব্লকের মধ্যে মানুষ আইএসএফ এর পার্টি অফিস করবার জন্য স্বচ্ছন্দে এগিয়ে আসবে, কেউ আপনাদেরকে ফেরাবে না। সেই দিন চলে গিয়েছে যখন মানুষদেরকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে আটকে দেওয়া হতো, আইএসএফ এর কথা বলতে দেওয়া হতো না, আইএসএফ এর পতাকা তুলতে দেওয়া হতো না। আজকে সেই দিন নেই, সেই দিন আমরা পেরিয়ে এসেছি। আগামী দিনে আমাদেরকে দলটাকে সঠিকভাবে তৈরি করতে হবে, সঠিকভাবে তৈরি করতে হবে। যে কথা বলছি না, যে অন্য দল থেকে যে কোনো মানুষ আসতে পারে, কিন্তু তার একটা নির্দিষ্ট সিস্টেম আছে, প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরকে বাদ দিয়ে কিন্তু কেউ আসতে পারবেন না। একটা অন্য দলে কেউ ছিলেন, দলের সদস্য ছিলেন, বুথ কমিটির সদস্য ছিলেন, অঞ্চলের সদস্য ছিলেন, বা দলের জেতা, অন্য দলের জেতা পঞ্চায়েতের সদস্য ছিলেন, তো আপনাকে যদি ওই দল থেকে ছেড়ে এই আইএসএফ এ আসতে হয়, তাহলে সবার আগে আপনাকে কি করতে হবে? আপনি যে দলে ছিলেন সেই দল থেকে আপনাকে ইস্তফা দিতে হবে, তাই তো হয়? ও একসঙ্গে তো 2 নৌকায় পা দেওয়া যায় না। একসঙ্গে কি 2টো দল করা যায়? যায় না তো। তাহলে তৃণমূল করছিলেন আপনি, আজকে আপনার মনে হচ্ছে আপনি আইএসএফ এর কাজ করবেন, তাহলে আপনি আগে তৃণমূল থেকে পদত্যাগ করুন। আপনি আপনার যে পদগুলো ছিল সেই পদ থেকে পদত্যাগ করে আপনি আইএসএফ এর নেতৃত্বদেরকে একটা খোলা চিঠি লিখুন যে আমি এই নাম, এই অঞ্চল, এই বুথে আমার বাড়ি, আমি এতদিন ধরে এই রকম একটা রাজনৈতিক দল করেছি, কিন্তু এখন মনে হচ্ছে এই বাংলায় এবং এই ভারতে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফটাই একমাত্র উপায়, তাই আমি আইএসএফ করতে চাই। আপনি চিঠি লিখুন, চিঠি লিখে জমা দিন। আপনার সেই চিঠি আমরা দলের রাজ্য কমিটির কাছে পাঠাবো এবং দলের রাজ্য কমিটি যদি আপনার ব্যাকগ্রাউন্ড দেখে, এলাকায় আপনার কি ধরনের ভাবমূর্তি আছে তাই দেখে দলের রাজ্য কমিটি সিদ্ধান্ত যদি নেয় যে এই মানুষটিকে আমরা আইএসএফ এ যোগদান করাতে কোনো অসুবিধা নেই, তাহলে নিশ্চিতভাবে আপনি আইএসএফ এ যোগদান করবেন, কোনো অসুবিধা নেই। আমরা কাউকে বলছি না যে আমরা আইএসএফ এ যোগ দিতে দেবো না, সকলে আইএসএফ করতে পারবেন, কিন্তু দলের সিস্টেম মেনে করতে হবে, দলের নিয়ম মেনে করতে হবে। নিয়ম বহির্ভূত কোনো কাজ আইএসএফ মানবে না। সেই কারণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন বুথে গত 1 মাস ধরে নির্বাচনের পরবর্তী সময় এই 18বাকি অঞ্চলের বুথে বুথে 18বাকির যে সমস্ত আইএসএফ এর কর্মীরা আছেন, যারা চেয়েছেন আইএসএফ আমরা করতে চাই, তারা নির্দিষ্টভাবে বুথে বুথে বসে মিটিং করেছেন এবং মিটিং করে তারা নিজেরা ঠিক করেছেন যে আমরা এতজন আমরা আইএসএফ করব। তাদের নামের তালিকা তৈরি হয়েছে, কোন বুথে 45 জন, কোন বুথে 50 জন, কোন বুথে 100 জনের নামের তালিকা তৈরি হয়েছে এবং সেই 50, 45, 100 জন নিজ নিজ বুথে তারা
বসে তারা ঠিক করেছেন যে আমাদের মধ্যে এই যে 100 জন আমরা একটা বুথে আইএসএফ করব, 100 জন মিলে তো আর বুথে আইএসএফ এরটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না রাজনৈতিক ভাবে, তার একটা কমিটি দরকার। তাই আমরা এই 100 জনের মধ্যে থেকে নির্দিষ্টভাবে 15 জন 20 জন কি 25 জনকে দায়িত্ব দিলাম যে যারা হচ্ছে আমাদের বুথে আইএসএফ এগিয়ে নিয়ে যাবে। এটাই হচ্ছে আইএসএফ এর বুথ কমিটি, গণতান্ত্রিক। ওই তৃণমূলের মতো না যে তৃণমূলের একজন জেলার নেতা এসে এখানে বলে দিয়ে গেল যে এই ভাই এ হচ্ছে তোমাদের বাসন্তী বিধানসভার নেতা, এ এবার ঠিক করে দেবে, আচ্ছা এ হচ্ছে তোমাদের অঞ্চলের নেতা, এ ঠিক করে দেবে, এ হচ্ছে বুথের নেতা। ওইটা তৃণমূল স্টাইল, ওইটাই তৃণমূল স্টাইল। ওই তৃণমূল স্টাইলে আইএসএফ চলবে না, আইএসএফ চলবে তলা থেকে। বুথের যে সমস্ত নেতারা আছেন, বুথের যে কর্মীরা আছেন, বুথের আইএসএফ এর সদস্য যারা আছেন, তারা হচ্ছেন আসল শক্তি। আসলে ব্যাপারটা কি জানেন তো, তৃণমূল যেটা বুঝতে পারেনি, তৃণমূল বিশাল বড় বড় বাড়ি তৈরি করেছে। তৃণমূল নেতাদের ঘর বাড়ি দেখেছেন তো, সব একদম প্লাস্টার অফ প্যারিস করা, মেঝেতে মার্বেল দেওয়া, একদম দোতলা 3 তলা 4 তলা সব বাড়ি, কিন্তু ভিতটাই হচ্ছে নড়বড়ে। ওই নড়বড়ে ভিতের জন্য বাড়ি যতই রং চমক না কেন, ঝড় আসাতে সব একদম হর হর করে শেষ হয়ে গেল। আইএসএফ এর আমরা বলছি ভিত শক্ত করুন, ভিত শক্ত করুন। ইটের ঘরও অসুবিধা নাই, ঘরে প্লাস্টার হয়নি, চুন হয়নি, অসুবিধা নাই, কিন্তু ভিতটাকে শক্ত করতে হবে। আর সংগঠনের ভিত হলো বুথ, বুথ কমিটি শক্ত করতে হবে। আচ্ছা ভেবে দেখুন, আজকে 18 বাকি এখানে আমরা কর্মী সম্মেলন করছি, এই আমি অনির্বাণ দলাপাত্র জেলার নেতা আপনাদের সামনে এসে এত বড় বড় ডায়লগবাজি করছি। নির্বাচন যখন হবে, পঞ্চায়েতে নির্বাচনের দিন, সেই নির্বাচনের দিন আপনার বুথে আইএসএফ এর ভোটারদেরকে যখন ভোট দিতে যাওয়ার সময় আটকাবে, তখন এই অনির্বাণ দলাপাত্র কিন্তু আপনাদের কাছে এসে পৌঁছতে পারবে না, কারণ তাকে তার নিজের বুথ আর ঠেকাতে হবে। নিজাম লস্কর কিন্তু আপনাদের কাছে এসে পৌঁছতে পারবে না, 18 বাকি অঞ্চলের নেতা কিন্তু আপনাদের বুথে পৌঁছতে পারবে না। আপনারা যারা বুথের কর্মীরা আছেন, আপনাদেরকেই আপনাদের বুথ রক্ষা করতে হবে। তাই আপনাদের শক্তি যত বাড়বে, তার উপরে আইএসএফ এর শক্তি বাড়বে। তাই বুথ কমিটিকে আমাদের শক্তিশালী করতে হবে, শক্তিশালী করতে হবে। এই নির্বাচনে আমরা যা ভোট পেয়েছি, সেই ভোটে 18 বাকি অঞ্চলে আমরা আগামী দিনে পঞ্চায়েত জিততে পারবো না। কিন্তু যদি এখন থেকে 18 বাকি 26টা বুথের মধ্যে 14টা বুথ 15টা বুথে তারা নিজেরা বসে আইএসএফ এর সদস্য পদ নিয়েছে, এই কাজ আমাদের 26টা বুথে যদি আমরা করে নিতে পারি, 26টা বুথে যদি আমরা আইএসএফ এর শক্তিশালী সংগঠন তৈরি করতে পারি, তাহলে জেনে রাখুন আগামী দিনে শুধু পঞ্চায়েত নির্বাচন নয়, লোকসভা থেকে আরম্ভ করে বিধানসভা প্রত্যেকটা নির্বাচনে এই বাসন্তীর বুকে, ক্যানিং এর বুকে আইএসএফ ছাড়া অন্য কোন দলের জয় জয়কার হবে না। কিন্তু তার জন্য মেহনত করতে হবে, মেহনত করতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার, গত 20-25 বছর ধরে এই তৃণমূল কংগ্রেস আমাদের মধ্যে অনেক খারাপ স্বভাব ঢুকিয়ে দিয়ে গেছে, অনেক খারাপ স্বভাব ঢুকিয়ে দিয়ে গেছে রাজনীতির ময়দানে। সেই খারাপ স্বভাবগুলোকে একদম অপারেশন করে কেটে বাদ দিতে হবে, কেটে বাদ দিতে হবে। আরে একই দল করছে, তাহলে এক দলে এত গোষ্ঠী কেন থাকবে? কিসের এত পদের লোক? কে নেতা হবে তাই নিয়ে মারামারি হবে, এগুলো তৃণমূলের কালচার। আইএসএফ এই কাজ আমরা করতে দেব না, দেব না। বুথের নেতা কে হবে? বুথে যারা আইএসএফ এর সদস্য, 30 টাকা দিয়ে যারা আইএসএফ এর সদস্য পদ নিয়েছেন, তারা মিলে একসঙ্গে বসে মিটিং করে ঠিক করবে। হ্যাঁ, মতভেদ হতে পারে। একটা বুথে 100 জন মিলে বসেছেন, সেখানে হয়তো যোগ্য 3 জন 4 জন মানুষ আছেন। অনেক মানুষের মনে হচ্ছে এনাকে বুথের নেতা করলে ভালো হয়, এদের মনে হচ্ছে না ওনাকে করলে ভালো হয়। গণতান্ত্রিক ভাবে যদি 3 জনের নাম উঠে আসে, 3 জনের নাম নিয়ে ভোট করুন। 100 জন বসেছেন, ভোট করুন, ভোট করে দেখুন যার পাল্লায় বেশি ভোট পড়বে সে নেতা হবে। কিন্তু দলের নীতিটা কি? নীতি হচ্ছে একবার ওই ভোটে যিনি নির্বাচিত হয়ে যাবেন, তারপর সেই নীতি হচ্ছে সেই সিদ্ধান্তকে মান্যতা দিতে হবে। তৃণমূল কংগ্রেস আমাদেরকে শিখিয়েছে যে ওই কোন দলের নেতা, দলের নীতি এসব আমরা মানব না, জোর যার মুলুক তার। আমরা এসে বলছি যে দলের নীতি হচ্ছে শেষ কথা, দলের আদর্শ হচ্ছে শেষ কথা, দলের নিয়ম হচ্ছে শেষ কথা। সেই নিয়ম মেনে যদি দল করতে পারেন, দল করবেন। আর যদি নিয়ম না মানতে পারেন, তাহলে আরো অনেক দল আছে, সেই দল করবেন। আইএসএফ করা যাবে না। আইএসএফ করতে গেলে সঠিক নিয়ম মেনে দল করতে হবে।
নিয়ম মেনে বুথ কমিটি করবেন, নিয়ম মেনে অঞ্চল কমিটি করবেন, নিয়ম মেনে মেম্বারশিপ করবেন এবং নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে এবং দলের রাজনৈতিক কার্যকলাপে কোন রকম দুর্নীতিকে আশ্রয় দেবেন না, কোন দুর্নীতিকে আশ্রয় দেবেন। একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের, যে দুর্নীতি করতে করতে তৃণমূল কংগ্রেসের কি জায়গা হয়ে গেছিল এবং কোন ভাষাতে তারা পড়েছে। আমার বাড়ির পাশে বিধানসভা বারুইপুর পশ্চিম, সেই বারুইপুর পশ্চিম বিধানসভা মল্লিকপুর নামে একটা গ্রাম, সেই মল্লিকপুর গ্রামে আমি গত সপ্তাহে গিয়েছিলাম। 5টা বুথের যারা হচ্ছে, যাদের নাম এসআইআর তালিকাতে বাদ গিয়েছে, তারা সমস্ত ডকুমেন্ট নিয়ে এসেছিল আমাদের আইএসএফ এর কাছে যে কি করা যেতে পারে। তো তাদের সমস্ত ডকুমেন্ট আমি দেখছিলাম। 5টা বুথ মিলিয়ে অন্তত পক্ষে 300 এরকম মানুষের নাম আমরা পেয়েছি, যাদের ওই এসআইআর এর ফর্মটা আপনাদের মনে আছে তো কিরকম ছিল? ওপরে একটা জায়গা আর নিচে দুদিকে দুটো জায়গা, একদিকে 2002 এর তালিকা যাদের নাম ছিল আর আরেক দিকে হচ্ছে 2002 এর তালিকা যাদের নাম ছিল না। ওই দুটো জায়গায় হচ্ছে ফিল আপ করতে হতো, উপরটা এবং নিচেরটা। মল্লিকপুরের যে 5টা বুথে আমি গেছিলাম, সেখানে গিয়ে আমি দেখলাম যাদের নাম বাদ গিয়েছে তাদের 50% তারা ওই ফর্মের নিচের যে জায়গাটা সেটা পুরো ফাঁকা রেখে দিয়েছে। আমি প্রত্যেককে জিজ্ঞেস করলাম যে আপনারা এটা ফিল আপ করেননি কেন? আপনারা যদি এটা ফিল আপ করতেন তাহলে তো আপনাদের নামটা চলে আসতো, আপনারা কেন ফিল আপ করেননি? বলছে আমাদের এখানে তৃণমূলের সদস্য যারা ছিল তারা বলেছে অত ওসব কিছু করার দরকার নেই, ওই উপরটা লিখে দে, আমরাই তো ভোটে জিতবো, তোদের নাম কেউ বাদ দিতে পারবে না। নিজেরা ভোটে হেরে গেল আর এই প্রত্যেকটা মানুষকে ডুবিয়ে দিয়ে গেল। প্রত্যেকের নামটা যে বাদ গেছে আজকে তার দায় ওই মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের যে সদস্যরা ছিল তাকে চাঁদা তুলে গণপিটুনি দিয়ে বের করে দেওয়া উচিত, কারণ তার জন্য 150 মানুষের নাম বাদ দিয়েছে। এবং শুধু তাই নয়, ওই ফর্মে শুধু উপরটুকু ফিল আপ করার জন্য ওখানকার তৃণমূলের কুচো নেতারা এক একজনের কাছ থেকে 200 টাকা, 300 টাকা, 400 টাকা করে নিয়েছে। দুর্নীতি নয়? এই দুর্নীতি তৃণমূলের একদিনে তৈরি হয়নি, দিনের পর দিন প্রথমে ছোট দুর্নীতি, তারপর বড় দুর্নীতি, তারপর সেখান থেকে বিশাল বড় দুর্নীতি, একদম নিচু তলা থেকে উপর তলা দুর্নীতি এত হয়ে গেছিল। সেই দুর্নীতির বোঝাতে আজকে তৃণমূলের জাহাজটা ডুবে গেল। তাই আমরা আইএসএফ বলছি, ব্যক্তিগত জীবনকে দুর্নীতি মুক্ত রাখুন, রাজনৈতিক পথ চলাকেও দুর্নীতি মুক্ত রাখুন। আমরা রাজনীতি কেন করতে এসেছি? পদের জন্য, চেয়ারের জন্য। আজকে আমি অনির্বাণ দলাপাত্র বাসন্তীর পর্যবেক্ষক, আগামী দিনে দল মনে করলো আমাকে বাসন্তী থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় পর্যবেক্ষক করলো, অথবা দল মনে করলো যে না, অনির্বাণ দলাপাত্রকে আমরা ঠিক করছি, কোনো বিধানসভায় আমরা কাজ করাবো না, তাকে শুধুমাত্র তার নিজের যে বাড়ি, যে সোনারপুর দক্ষিণ বিধানসভা, সেখানে তার নিজের যে বুথ, সে শুধু ওই বুথে কাজ করবে। দল যদি এই সিদ্ধান্ত নেয়, আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমি দলের সেই সিদ্ধান্ত মেনে শুধু ওই বুথেই আমি কাজ করব, পদের লোভ নিয়ে আমি চলবো না। প্রত্যেকটা মানুষকে এরকম হতে হবে, তবে আইএসএফ হবে। আজকে আইএসএফ এর উপর মানুষের অনেক ভরসা রয়েছে। গোটা বাংলা জুড়ে আজকে আইএসএফ যেখানে যেখানে যে কর্মসূচি নিচ্ছে সেখানে মানুষের দল নামছে। কেন? তার কারণ গত 15 বছর ধরে এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির মুখটা দেখতে দেখতে আজকে তারা নওশাদ সিদ্দিকীর মধ্যে, আইএসএফ এর মধ্যে যে আদর্শের জায়গাটাকে খুঁজে পেয়েছে, তার জন্য মানুষ আসছে। এত মানুষের বিশ্বাস নিয়ে আমরা আইএসএফ খেলতে পারবো না, আমরা খেলবো না। তাই আমাদের দলকে সঠিকভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনীতি আমাদের করতে হবে, মানুষের সাথে করতে হবে। আগামী দিনে এসআইআর নিয়ে আপনারা জানেন যে কথা বলছিলাম, যে এসআইআর এত এত মানুষের নাম বাদ পড়েছে। তৃণমূল কংগ্রেস নির্বাচনের আগে তারা ভেবেছিল যে তারা ক্ষমতায় আসবে, তাই গাছাড়া দিয়ে দিয়েছিল। মনে আছে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? বলেছিলেন যে ওইসব এসআইআর এ কারোর নাম বাদ যাবে না, আর যদি বাদ যায় আমার মৃতদেহের উপর দিয়ে চলে যেতে হবে। আজকে ওনার মৃতদেহ উনি জানতেই আছেন, কিন্তু রাজনৈতিকভাবে মৃত হয়ে গেছেন। ওনার মৃতদেহের উপর দিয়ে এসআইআর এ মানুষের নাম বাদ গেছে। পথে কে আছে? একমাত্র আইএসএফ আছে। যখন তপসিয়াতে বুলডোজার চলছে তখন তৃণমূলের 80টা এমএলএ খুঁজে পাওয়া যাচ্ছে না। সামনে দাঁড়াচ্ছে কে? এই নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে। তাই আগামী দিনে আমাদেরকে এই রাজ্যে শুধু নয়, গোটা দেশে ভারতীয় জনতা পার্টির যে সাম্প্রদায়িক রাজনীতি, তার বিরুদ্ধে আইএসএফ কে লড়াই করতে হবে। আজকে আমাদের অনেকে মনে হতে পারে যে তৃণমূল কংগ্রেস চলে গিয়েছে, আর কি চিন্তা আছে? আপনাদের মনে করিয়ে দিতে চাই, এই নির্বাচন 2026-এর নির্বাচন আমরা আইএসএফ লড়েছিলাম শুধু তৃণমূলের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই ছিল একাধারে
তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমরা হাত কাজ করতে পেরেছি। তৃণমূল কংগ্রেস তারা রাজ্যের ক্ষমতা থেকে সরে গিয়েছে, কিন্তু ক্ষমতায় এসছে বিজেপি। আজকে বিজেপি ক্ষমতায় এসে তারা বলবে যে আরা হচ্ছে হিন্দুদের দল, হিন্দু হিন্দু ভাই ভাই, বাকি কারো ঠাঁই নাই। এই কথা যারা বলছে আমরা আপনাদেরকে বলে দিতে চাই এবং আইএসএফ এর পক্ষ থেকে গোটা এলাকাতে আমরা বার্তা দিতে চাই যে যখন গত 5 বছর ধরে এই বাসন্তী বিধানসভা আর এই ক্যানিং পূর্ব বিধানসভা, এই বাসন্তী বিধানসভা শিডিউল কাস্ট সিট, অর্থাৎ এই বাসন্তী বিধানসভাতে যে হিন্দু মানুষেরা রয়েছেন তাদের মধ্যে অনেকে শিডিউল কাস্ট মানুষেরা রয়েছেন। তো এই শিডিউল কাস্ট মানুষেরা তারা যখন সরকারি চাকরি পান, সেখানে আমাদের দেশের সংবিধান, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী সেখানে একটা শিডিউল কাস্ট কোটা থাকে, যে কোটাতে শুধুমাত্র শিডিউল কাস্ট মানুষেরা চাকরি পেতে পারে। এরকম শিডিউল কাস্ট এরিয়া বাসন্তী, গোসাবা, ক্যানিং পশ্চিম, মগরাট পূর্ব, মন্দির বাজার, জয়নগর, কুলতলি প্রচুর আছে আমাদের এই দক্ষিণ 24 পরগনা জেলায়। নওশাদ সিদ্দিকী বিধানসভায় প্রশ্ন করেছিল যে এই এসসি কোটায় যারা চাকরি পাচ্ছে এরা সবাই কি শিডিউল কাস্ট? এই রাজ্যের তখনকার সরকার, তৃণমূলের সরকার উত্তর দেয়নি। দলের পক্ষ থেকে আমরা আরটিআই করে জানতে চাইলাম যে এই প্রত্যেকটা শিডিউল কাস্ট যে বিধানসভা আছে এখানে যারা সরকারি চাকরি পেয়েছে এসসি কোটায় তাদের নামের তালিকা বের করা হোক। তাতে আমরা দেখতে পেলাম যে এরকম বহু মানুষ যারা এসসি কোটায় চাকরি পেয়েছেন যাদের পদবি হচ্ছে চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি, ভট্টাচার্য, অর্থাৎ আপার কাস্ট হিন্দু। শিডিউল কাস্ট কোটায় চাকরি পাবে কারা? বিশ্বাস পাবে, দাস পাবে, হালদার পাবে, রায় পাবে, কিন্তু পেয়েছে আপার কাস্ট হিন্দুরা। এবং গত 5 বছর ধরে এই রাজ্যের বিরোধী ক্ষমতায় ছিল এই আজকের ঘইটা নি ক্যামেরাটাকে তো গত 5 বছর ধরে এই প্রত্যেকটা বিধানসভা, এসসি বিধানসভাতে ফেক এসসি সার্টিফিকেট নিয়ে যারা চাকরি পেল, কাই ফেক এসসি সার্টিফিকেট ইস্যু করলো? স্বাভাবিকভাবে যারা ক্ষমতায় ছিল, বাসন্তীর এমএলএ, গোসাবার এমএলএ, জয়নগরের এমএলএ, কুলতলির এমএলএ, প্রত্যেকটা তৃণমূলের এমএলএ ছিল। তৃণমূলের শিডিউল কাস্ট এমএলএরা তাদের শিডিউল কাস্ট হিন্দু ভাইদের সঙ্গে গাদ্দারি করলো, আর প্রধান বিরোধী হিন্দু হিন্দু ভাই ভাই করে বেড়ায় যারা, সেই বিজেপির নেতারা যারা আজকে সমস্ত জায়গাতে গেরুয়া ঝান্ডা নিয়ে নাচ করছে, তারা গত 5 বছর ধরে কি করলো? মুখে আঙুল দিয়ে বসে থাকলো, মুখে আঙুল দিয়ে বসে থাকলো। আর এই এসসি হিন্দুদের নাম বা কেন বাদ যাচ্ছে এই বিষয় নিয়ে আন্দোলন করতে গিয়ে কলকাতার ধর্মতলা থেকে গ্রেপ্তার হচ্ছে কে? কোন বিজেপির নেতা নয়, কোন কংগ্রেসের নেতা নয়। এসসি মানুষদেরকে সঠিক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরি দিতে হবে, ফেক এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, এই দাবিতে ধর্মতলা থেকে গ্রেপ্তার হচ্ছে এই মুসলমানদের দল আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী। আজকে বিজেপি আমাদেরকে হিন্দুত্বের পাঠ পড়াবে। বিজেপি বলতে চাইছে ওই রকম মুসলমানেরা মিলে আইএসএফ করছে, তাহলে এসো সব হিন্দু ভাইরা তোমরা এখন বিজেপি করো। আরে আমরা আপনাদেরকে বলছি আমাদের দলের নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা ধর্ম নিরপেক্ষ দল, কোন ধর্ম থেকে আমরা দল করছি না। আমাদের দলের নেতা নওশাদ সিদ্দিকী মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে যেরকম আওয়াজ তুলছে, হিন্দু ভাইদের দেবোত্তর সম্পত্তি নিয়ে আওয়াজ তুলছে, হিন্দু ভাইদের এসসি কোটায় কেন চাকরি হচ্ছে না তাই নিয়ে আওয়াজ তুলছে, জঙ্গলমহলে আদিবাসীদের উন্নয়ন কেন হচ্ছে না তাই নিয়ে আওয়াজ তুলছে, মতুয়াদের নাম কেন বাদ পড়ছে তাই নিয়ে আওয়াজ তুলছে, উত্তরবঙ্গের জনজাতিদের উপর অত্যাচার হচ্ছে কেন তাই নিয়ে আওয়াজ তুলছে। শুধুমাত্র আপনাদের মতো হিন্দু হিন্দু ভাই ভাই, বাকি কারো ঠাঁই নাই। আমরা ওভাবে চলি না, আমরা এই দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি। আমরা এই দেশের সংবিধান, যে সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর তৈরি করে দিয়ে গিয়েছে, যে সংবিধানে বলা আছে যে আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, জৈন হন, এই দেশের প্রত্যেকটা পরিষেবাতে আপনার সমান অধিকার আছে। এই দেশের প্রত্যেকটা বিষয়ে আপনার ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে
নির্বিশেষে আপনাদের প্রত্যেকের অধিকার সমান, সেই সমান অধিকারের রাজনীতি আমরা আইএসএফ করছি, আপনাদের মতো কোনো ধর্ম থেকে রাজনীতি করছি না। আর যারা ভাবছেন বিজেপি হিন্দুদের দল, তাদেরকে মনে করিয়ে দিতে চাই 1 মাসের একটু বেশি সময় হয়েছে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় এসছে, বুলডোজার চলেছে। হিন্দু ভাইয়ের আনন্দ পাচ্ছিলেন হয়তো যারা বিজেপিকে সমর্থন করেছেন, যে তপসিয়াতে দেখো বুলডোজার চলেছে, ওই তো মুসলমানদের ঘর অবৈধভাবে তৈরি করেছে, ভেঙে দিচ্ছে। কিন্তু তাদের মুখের হাসি বেশি দিন থাকেনি, কারণ তারপরে বুলডোজার দমদম স্টেশনে চলেছে। সেখানে যে হকারদেরকে উচ্ছেদ করা হলো তাদের প্রত্যেকে হিন্দু, উত্তরপাড়ায় যাদেরকে উচ্ছেদ করা হলো তাদের প্রত্যেকে হিন্দু। কমন ফ্যাক্টরটা বুঝতে হবে, কমন ফ্যাক্টরটা ধর্ম নয়, কমন ফ্যাক্টর হচ্ছে আপনার আর্থিক অবস্থা। আপনি যদি ধনী হন, আপনি যদি ধনী মুসলমান হন, আপনার উপর বিজেপি প্রথমে হাত লাগাবে না। কিন্তু আপনি যদি গরিব হিন্দু হন, বিজেপি আপনাকে চোখেও দেখতে পাবে না, বুলডোজার আপনার বাড়ির উপর দিয়ে চলে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আর তাই এই বুলডোজারের রাজনীতি এটা ধর্ম দিয়ে হচ্ছে না, এটা হচ্ছে অর্থ দিয়ে। আপনি গরিব হিন্দু হকার, তাই আপনার অধিকার নেই শিয়ালদা স্টেশনে বসার। আর বড় লোকের ওই সমস্ত যে সমস্ত বড় লোক ব্যবসায়ী ঝুনঝুনওয়ালা থেকে আগারওয়ালা, তারা হচ্ছে ওই শিয়ালদা স্টেশনে, দেখুন ওই একই স্টেশনে তারা বড় বড় দোকান করে বসে আছে। আপনি গরিব হিন্দু হকার, তাই আপনি হচ্ছে ধর্মতলাতে বসে আপনি হকারি করতে পারবেন না। কিন্তু যারা বড় লোক তারা তাদের ব্যবসা করতে পারবে। তাহলে এই বিজেপি কোনো হিন্দুদের দল নয়, এই বিজেপি আসলে বড় লোকদের দল, এই বিজেপি আসলে আদানিদের দল, এই বিজেপি আসলে আম্বানিদের দল। ওরা গরিবদের কোনো স্বার্থ দেখে না। আর তাই আমরা আইএসএফ আমরা বলছি যে আমরা হচ্ছি এই বাংলার সংখ্যাগুরু মানুষের দল, সংখ্যাগুরু মানুষের দল। বিজেপি বলছে যে আইএসএফ সংখ্যালঘু মুসলমানদের দল। আমরা বলছি আপনারাও বুঝে নিন, মনে করে রাখুন, বুথে বুথে যখন যাবেন, এলাকায় এলাকায় যখন যাবেন, হিন্দু মানুষদের সঙ্গে যখন কথা বলবেন, মুসলমান মানুষদের সঙ্গে যখন কথা বলবেন, খেটে খাওয়া গরিব মানুষদের সঙ্গে যখন কথা বলবেন, তখন বলবেন যে আমরা এই বাংলায় যে সংখ্যালঘু মুসলমান আছে তাদের দল, এই বাংলায় যে শিডিউল কাস্ট মানুষ যাদের চাকরি চুরি হয়ে যাচ্ছে আমরা তাদের দল, এই বাংলায় যে আদিবাসীরা রয়েছে যারা বছরের পর বছর তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না আমরা তাদের দল, এই বাংলায় যে মতুয়া ভাইরা আছে যাদের নাম বাদ পড়ে গেছে আমরা তাদের দল, এই বাংলায় পাহাড় থেকে সাগর অব্দি যে খেটে খাওয়া গরিব মানুষেরা আছে যাদের দুবেলা খাবার ব্যবস্থা এই দেশের সরকার করতে পারে না আমরা সেই মেহনতি মানুষের দল। এই পুরোটাকে যদি টোটাল করা হয় তাহলে এই বাংলার 80 থেকে 85% মানুষের দল হলো আইএসএফ, আর তাদের নেতা হলো নওশাদ সিদ্দিকী। সন্দেহ আছে? আজকে উত্তরবঙ্গে নওশাদ সিদ্দিকী গেছেন, আপনারা জানেন, হয়তো ফেসবুক যারা করছেন দেখতে পাচ্ছেন। কোচবিহার থেকে শুরু হয়েছে। আমরা টার্গেট নিয়েছি যে আগামী 21শে জানুয়ারি আমাদের যে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে আমরা রেকর্ড তৈরি করব। একেবারে উত্তরবঙ্গের কোচবিহার থেকে এই দক্ষিণবঙ্গের বকখালি অব্দি একটা অঞ্চল বাদ থাকবে না। প্রত্যেকটা অঞ্চল থেকে আইএসএফ এর সমর্থকেরা, কর্মীরা এসে ওই কলকাতার ময়দান ভরিয়ে আমরা 21শে জানুয়ারি আমাদের যে দলীয় প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবস আমরা পালন করব। কিন্তু তার আগে আমাদের সামনে হয়তো পঞ্চায়েতের লড়াই হতে পারে, হয়তো পৌরসভার লড়াই হতে পারে, হয়তো কোনো মাদ্রাসায় ইলেকশন হতে পারে, কোনো স্কুলের ইলেকশন হতে পারে, কোনো সমবায় সমিতির ইলেকশন হতে পারে। প্রত্যেকটা ইলেকশনে আমরা আইএসএফ পার্টিসিপেট করব। আমরা আইএসএফ আমাদের দলীয় প্রতীক নিয়ে আমরা এই ইলেকশনগুলোতে লড়বো। কিন্তু সেই লড়াই করবার আগে একটা কথা আমি প্রত্যেকটা মিটিংয়ে বলি, এই মিটিংও আপনাদের সামনে বলতে চাই যে ধরুন কোথাও একটা যুদ্ধ হচ্ছে, কারণ ভোট, যে কোনো ভোট, বিধানসভার ভোট হোক, পঞ্চায়েতের ভোট হোক, কি একদম স্কুলের ম্যানেজিং কমিটি ইলেকশনের ভোট হোক, যে কোনো ভোট, ভোট হচ্ছে একটা রাজনৈতিক যুদ্ধ। আর যুদ্ধে জিততে গেলে শুধুমাত্র অস্ত্র থাকলে হয় না, ওই অস্ত্রটাকে কি করে খেলতে হয় সেটা জানতে হয়। ধরুন কোথাও একটা যুদ্ধ হচ্ছে, আপনার সামনে থেকে দুশমন এগিয়ে আসছে, আমি আপনার সামনে গিয়ে আপনার হাতে একটা খোলা ঝকঝকে তরোয়াল ধরিয়ে দিয়ে বললাম যে নাও ভাই, এই তরোয়ালটা দিয়ে এবার সামনের দুশমনকে মেরে তুমি যুদ্ধটাকে জিতে নাও। আপনি ভাবলেন এই তো একদম ঝকঝকে ধারালো তরোয়াল আমার হাতে আছে, এইটা দিয়ে আমি খতম করে দেবো দুশমনকে। কিন্তু আপনি যদি ওই তরোয়ালটা কিভাবে চালাতে হয়, ওই তরোয়াল চালিয়ে কিভাবে যুদ্ধে জিততে হয়, এই পলিসি যদি আপনি না জানেন, সেই স্ট্র্যাটেজি যদি আপনি না জানেন,
জানেন, কিভাবে তরোয়াল ঘোরাতে হয় সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনার তরোয়ালের ঘায়ে উল্টো দিকের দুশ্মন তো মরবেই না, উল্টে আপনার গা কেটে রক্ত পড়বে, আপনি দুর্বল হয়ে হেরে যাবেন। আমাদের আইএসএফ এর কাছে একটা ঝকঝকে খোলা তরোয়াল আছে, যে ঝকঝকে খোলা তরোয়ালের নাম হলো নওশাদ সিদ্দিকী। যে ঝকঝকে তরোয়ালের ঝাঁঝে গোটা বাংলার বাকি বিধায়করা থরথর করে কাঁপে, কিন্তু সেই তরোয়ালটা নিয়ে আমরা আইএসএফ এর অঞ্চলের নেতা, জেলার নেতা, ব্লকের নেতা, বুথের নেতা যদি বুঝতেই না পারি তরোয়ালটা কি করে ঘোরাবো, তাহলে কোনো লাভ হবে না। তরোয়াল ঘোরানো জানতে হবে, বুথ কমিটি কি করে তৈরি করতে হয় জানতে হবে, পোলিং এজেন্টের কি কাজ আমাদের শিখতে হবে। এই নির্বাচনেও আমার কাছে খবর আছে যে 18 বাকিতে এত ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু এই রেজাল্ট এরও ডবল ভালো হওয়ার কথা ছিল যদি আমরা 18 বাকির প্রত্যেকটা বুথে পোলিং এজেন্ট দিতে পারতাম। আমরা পারিনি। আমরা তরোয়াল হাতে পেয়েছিলাম, কিন্তু তরোয়ালটা ঘোরাতে শিখিনি, আমরা বুঝিনি পোলিং এজেন্ট দেওয়ার মাত্র কোথায়। আজকে পোলিং এজেন্ট দিলে যে বুথে আমরা 250 ভোট পেয়েছিলাম, সেই বুথে ভোট আমরা 500 পেতাম। আজকে পোলিং এজেন্ট দিলে যে বুথে আমরা 400 ভোট পেয়েছিলাম, সেই বুথে আমরা 600-700 ভোট পেতে পারতাম, কিন্তু আমরা দিইনি, ফেল করেছি। আগামী দিনে পঞ্চায়েতের নির্বাচন, সেই নির্বাচনে এই গাফিলতি করা যাবে না। পোলিং এজেন্ট আমাদের তৈরি করতে হবে। বুথে বুথে আমাদের যে বুথ কমিটির সদস্যরা হবেন, তারা আলোচনার মাধ্যমে এখন থেকে ঠিক করে নেবেন, ভাই সকলে তো সব কাজ করবে না, প্রত্যেকের নিজের নিজের কাজের দায়িত্ব আসবে। আরে ভাই, একটা বুথ কমিটির সদস্য 15 জন, 17 জন, 21 জন, এতজন মূল্যে কি করবেন? শুধু ভাইজানের মিটিং হবে আর সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে যাবেন? তার জন্য বুথ কমিটির সদস্য হওয়ার দরকার নাই। বুথ কমিটির সদস্যের অনেক গুরুত্ব আছে। 21 জনের বুথ কমিটি হয়েছে, তার মধ্যে 3 জন কি 4 জনকে এখন থেকে ফিক্স করে নিন, আলোচনার মাধ্যমে ফিক্স করে নিন যে ভাই এদের কাজ হচ্ছে একটাই, এরা প্রত্যেক নির্বাচনে পোলিং এজেন্ট হবে। এদেরকে আমরা ট্রেনিং দেবো দলের পক্ষ থেকে। আপনারা বুথ ভিত্তিক পোলিং এজেন্ট কারা কারা হবেন সেই নামের তালিকা করে আমাদেরকে পাঠিয়ে দেবেন, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করব। একই রকম কাউন্টিং এজেন্ট যারা হবেন তাদেরও নামের তালিকা, বুথের যারা সদস্য তাদের মধ্যে থেকে দায়িত্বভার বন্টন করতে হবে যে কারা কাউন্টিং এজেন্ট হবেন। তাদের একটাই কাজ, কিভাবে যতই আমার সন্ত্রাস হোক না কেন, যতই পেটো পড়ুক না কেন, আমার বুথের ভেতর থেকে আমি বেরোবো না, পোলিং এজেন্টের জায়গা আমি ছাড়বো না। কাউন্টিং এর সময় অন্য দলের লোকেরা যতই হুমকি দিক না কেন, আমার কাউন্টিং এর টেবিল আমি ছাড়বো না। এই রকম শপথ নিয়ে, এই রকম কসমকে যারা কাজ করতে পারবেন তাদেরকে এই দায়িত্ব নিতে হবে। তবেই তো দল এগোবে, তবেই তো দল আগামী দিনে একটা ভালো জায়গায় যাবে। শুধুমাত্র বুথ কমিটির সদস্য হয়েছি, এখানে একটা ব্যাচ পরে সমস্ত মিটিং এ হই হই করে যাচ্ছি, এই কাজ করার দিন শেষ। এখন থেকে আইএসএফ কে গুছিয়ে কাজ করতে হবে, অনেক গুছিয়ে কাজ করতে হবে। বহু নতুন মানুষ আসবেন, সেই নতুন মানুষদেরকে আমাদের সঙ্গে নিতে হবে। সেই নতুন মানুষদেরকে বুঝতে হবে যে দলকে যদি আমাদের বাড়াতে হয়, আগামী দিনে যদি আমাদের এই বাসন্তীর বুকে একাধিক সদস্য বের করতে হয়, একাধিক সমিতি বের করতে হয়, জেলা পরিষদ যদি আমাদের বের করতে হয়, তাহলে আমরা তো পয়দা করতে পারবো না ভাই। এখন অন্য দল থেকে আসবে, যে রাজনীতি কখনো করতো না, নওশাদ ভাইকে ভালো লাগে, আইএসএফ কে ভালো লাগবে, সেই মানুষ আসবে। তাদেরকে নিয়ে আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। আবার নতুন মানুষ যারা আসবেন তাদেরকেও বুঝতে হবে যে 2021-এ দল যখন তৈরি হয়েছিল, সেই কঠিন সময় থেকে যারা তৃণমূলের রক্তচক্ষুকে উপেক্ষা করে, তৃণমূলের ভয় ভীতি সন্ত্রাসকে উপেক্ষা করে, তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে যারা লড়াই করেছে, তাদের গুরুত্ব কিন্তু অসীম। তাদেরকেও হচ্ছে আমরা অবজ্ঞা করতে পারবো না। অনেকে নতুন ছেলে পেলে আইএসএফে এসে তাদের একটা ধারণা হয় যে ভাই ওই পুরনো কি সমস্ত আছে সব চাচারা, ওদেরকে দিয়ে হবে না, ওরা সব বাতিলের কথায়, আমরা এখন সব নতুন, আমরা যা বলবো তাই হবে। না ভাই, দলের সব রকম মানুষের দরকার আছে, প্রত্যেক মানুষের দরকার আছে। আপনাদের ছোট্ট একটা ঘটনা বলতে চাই যে আপনারা জানেন ভাঙড় বিধানসভা আইএসএফ কোন সালে জিতেছিল? 2021, তাই তো? 2021-এ ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এমএলএ হয়েছিলেন। তার 2 বছর বাদে পঞ্চায়েতের নির্বাচন হয়েছিল 2023 সালে। 2023-এর পঞ্চায়েতে ভাঙড়ে আমাদের ফল ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? ভালো হয়েছিল, তাই তো? আমরা সবাই মনে করি ভালো হয়েছিল, আসলে ভালো হয়েছিল, খারাপ হয়েছিল। কারণ ভাঙড়ে আমাদের 2টো ব্লক, ভাঙড় 1 নম্বর আর ভাঙড় 2 নম্বর। আমরা ভাঙড় থেকে জেলা পরিষদের প্রার্থী পেয়েছিলাম, জেলা পরিষদের জেতা প্রার্থী আমাদের রাইনুর হক, ভাঙড় 2 নম্বরে। আমরা সমিতির প্রার্থী জিতেছিলাম ভাঙড় 2 নম্বর থেকে। ভাঙড় 2 নম্বরে আমরা অনেক কটা সদস্য পেয়েছিলাম। কিন্তু ভাঙড় 1 নম্বরে কি হয়েছিল? ভাঙড় 1 নম্বরে কিন্তু আমরা নমিনেশনই দিতে পারিনি। কেন হলো? একই তো ভাঙড়,
ভাঙড় 1 নম্বর 2 নম্বর, ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাঙড় 2 এরও এমএলএ, ভাঙড় 1 এরও এমএলএ। তাহলে ভাঙড় 2 এত ভালো রেজাল্ট হলো, ভাঙড় 1 কেন পারলাম না? কিছু তো তফাৎ ছিল ভাই, তফাৎটা বুঝতে হবে। তফাৎ একটাই ছিল যে ভাঙড় 2 নম্বরে আইএসএফ এ একটা অত্যন্ত শক্তিশালী মহিলাদের টিম ছিল, মহিলাদের টিম। যে মহিলাদের টিম যখন নির্বাচনে প্রচার হয়েছে, বাড়ির ছেলেরা, দলের ছেলেরা বাড়ির গেট অব্দি গিয়ে আটকে গিয়েছে। ঘরের ভেতরে যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল তাদের কানে কানে গিয়ে কিন্তু বলতে পারেনি যে ভাই লক্ষ্মীর ভান্ডারটা নিচ্ছ নাও, কিন্তু ভোটটা খামচিহ্নে দাও। ভাঙড় 1 ছেলেরা পারেনি বলতে, কিন্তু ভাঙড় 2 আমাদের আইএসএফ এর মেয়েরা তারা ঘরের অন্দরে ঢুকে গিয়ে ঘরের মহিলাদেরকে গিয়ে বলে এসেছিল যে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছ নাও, কিন্তু পঞ্চায়েতে ভোটটা খামচিহ্নে দাও। যখন নমিনেশন ফাইল করতে যাওয়া হয়েছে, আক্রমণ ভাঙড় 1 হয়েছে, ভাঙড় 2 হয়েছে। ভাঙড় 1 আক্রমণের ঠেলাতে আমরা নমিনেশন ফাইল করতে পারিনি, কিন্তু ভাঙড় 2 যে আক্রমণ তৃণমূল করেছিল আইএসএফ এর মহিলারা সেই আক্রমণকে ঠেকিয়ে দিয়েছিল, আটকাতে পারেনি। যখন পঞ্চায়েতের নির্বাচন হচ্ছে, নির্বাচনের সময় পোলিং এজেন্ট হয়েছিল মহিলারা, তাই বুথটাকে লুট করতে পারেনি। কাউন্টিং এর সময় কাউন্টিং এজেন্ট হয়েছিল মহিলারা, তাই কাউন্টিংটাকে বানচাল করতে পারেনি। তাহলে দলটা সবাইকে নিয়ে করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে। আজকে আইএসএফ শুধুমাত্র ছেলেদের দল নয়, এই আইএসএফ দল থেকে আপনারা জানেন এবারে ক্যান্ডিডেট হয়েছিলেন মধ্যমগ্রামে আমাদের জেলার নেত্রী প্রিয়াঙ্কা বর্মন, মধ্যমগ্রাম থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন। হাওড়াতে নাজিরা খাতুন ক্যান্ডিডেট হয়েছিলেন। গোটা রাজ্যে আইএসএফ এর এরকম বহু মহিলা নেতৃত্ব আছেন যারা আগামী দিনেও ক্যান্ডিডেট হবেন। তাহলে এই সমস্ত মহিলারা যখন আছেন, তখন আমাদের বুথ স্তরের মহিলারা, অঞ্চল স্তরের মহিলারা, ব্লক স্তরের মহিলারা তারা কেন পিছিয়ে থাকবেন? আগামী দিনে যদি পঞ্চায়েত জিততে হয়, আগামী দিনে যদি পঞ্চায়েতে নির্বাচন লড়তে হয়, এবং সব থেকে বড় কথা এই যে অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে এই রাজ্যের বর্তমান বিজেপির সরকার, আপনাদের মনে রাখা উচিত, মা বোন যারা শুনছেন তাদেরও জেনে রাখা উচিত যে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছিলেন, বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা প্রত্যেকে অন্নপূর্ণার ভান্ডার পাবেন। আসল সত্য তা নয়। এখন ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে, এখন বলছে না লক্ষ্মীর ভান্ডার আপনি পেতে পারেন, কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পেতে গেলে এসআইআরে আপনার নাম থাকতে হবে। অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে আপনার বাড়িতে যদি মোটর বাইক থাকে তাহলে আর আপনি অন্নপূর্ণার ভান্ডার পাবেন না। এই সমস্ত নতুন নতুন নিয়মের ফেরে আমরা বুঝতে পারছি একটা বিশাল অংশের মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা লক্ষ্মীর ভান্ডারও পাবেন না, অন্নপূর্ণার ভান্ডারও পাবেন না। তাহলে এই প্রচার যদি এলাকার মহিলাদের মধ্যে নিয়ে যেতে হয়, সেই প্রচার আইএসএফের ছেলেদের পক্ষে সম্ভব নয়। এই প্রচারের জন্য আমাদের বুথে বুথে মহিলাদের টিম করতে হবে, আমাদের অঞ্চলে অঞ্চলে মহিলাদের টিম করতে হবে। এখানে যে বুথ কমিটিগুলোর খাতা আমার কাছে এসছে, আমি এখনো খুলে দেখিনি যে এই বুথ কমিটিতে কতজন করে মহিলা আছেন, কিন্তু আপনাদের জানিয়ে রাখতে চাই যে প্রত্যেকটা বুথ কমিটিতে 2 থেকে 3 জন কমপক্ষে মহিলাকে রাখতেই হবে। এটা দলের নিয়ম, নির্দেশ, গাইডলাইন, এটা আমাদের মান্যতা দিতে হবে। এবং তার সঙ্গে আরো বড় কথা, যে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, দীর্ঘক্ষণ এখানে বক্তব্য চলছে, যে যারা আমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আমরা হচ্ছে শুধুমাত্র মুসলমানদের দল, তাদের জন্য আমি অনির্বাণ দলপাত্র একটা হিন্দু বাড়ির ছেলে আপনাদের সামনে বলছি যে আমরা এই দলটা দেশের সংবিধান মেনে করছি, দেশের সংবিধান মেনে আমরা এখানে নির্বাচনে লড়াই করছি। তাই এটা কোনো শুধু মুসলমানদের দল নয়। তাই আমাদের যে বুস্তরের কর্মীরা এখানে আছেন, অঞ্চলের যে নেতৃত্বরা আছেন, বুথের নেতৃত্বরা আছেন, আপনারা আপনাদের মগজে ঢুকিয়ে নিন যে আইএসএফ দলটা প্রত্যেকের দল, এবং যারা আমাদেরকে মুসলমানদের দল বলে দাগিয়ে দিতে চাইছে তারা আসলে চায় না যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা যাতে নিরসন হোক। কারণ তাদের অত্যাচারের নিরসন তৃণমূল করেনি, তাদের অত্যাচারের নিরসন বিজেপি করতে পারবে না। তাদের অত্যাচারের নিরসন যদি করতে হয় তাদেরকে এই আইএসএফ এর পতাকার তলেই আসতে হবে। তাই আগামী দিনে শুধুমাত্র মুসলমান অঞ্চলে নয়, হিন্দু অঞ্চলগুলোতেও আইএসএফ এর পতাকা উঠবে। হিন্দু অঞ্চলে আমরা এসটি মোর্চা তৈরি করব, আমরা আদিবাসীদের নিয়ে আদিবাসী মোর্চা তৈরি করব, এবং তাই নিয়ে আমরা আগামী দিনে আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাব। আজকে যে কর্মী সম্মেলন, আপনাদের অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল, আমি কনফিউশনটা একটু কাটিয়ে দিতে চাই। যে দলের সিস্টেমের কথা আমি বলেছি, অনেকে ভেবেছিলেন যে আজকে হয়তো এখানে অঞ্চল কমিটি গঠন হবে। আমি আপনাদের পরিষ্কার বলতে চাই যে দলের সিস্টেম যে সেই সিস্টেম অনুযায়ী ওরকম ভাবে হয় না।
একটা অঞ্চল কমিটি গঠন, এটা একটা দলের অভ্যন্তরীণ বিষয়। সেই অঞ্চল কমিটি গঠনের মতো একটা দলের ইন্টারনাল ম্যাটার এরকম ভাবে একটা খোলা জায়গাতে হতে পারে না। আজকে আমরা মূলত এখানে যেটা করেছি সেটা হচ্ছে 18 অঞ্চলে যারা এখন প্রচুর মানুষ আইএসএফ করতে চাইছেন, প্রচুর মানুষ যারা ইতিমধ্যে আইএসএফ এর বুথ কমিটির সদস্য হয়েছেন, আরো অনেক মানুষ আছেন যারা আগামী দিনে আইএসএফ করতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে আইএসএফ করব। অনেকে আবার না বুঝে এমন এমন কাজকর্ম করে ফেলছেন। এই যেমন ক্যানিং পূর্বে আমরা দেখতে পেয়েছিলাম রেজাল্ট বেরোনোর পরের দিনই হঠাৎ করে চোখের সামনে চলে আসলো যে বিজেপির সঙ্গে আইএসএফ এর কিছু পতাকা একসঙ্গে উঠছে। আমরা পরে খোঁজ নিয়ে জানলাম যে কিছু অতি উৎসাহী ছেলে পেলে তারা না বুঝে এটা করেছে। তো এই বিষয়গুলো বোঝার বিষয় আছে, এই বিষয়গুলোকে ভাবার বিষয় আছে। তো দলের নিয়ম নীতি এগুলোকে বোঝা দরকার এবং নির্বাচনে আমাদের 18 অঞ্চলে যে ভালো রেজাল্ট হয়েছে সেই ভালো রেজাল্টের পর নিশ্চিতভাবে একটা সমাবেশ, একটাই ধরনের ওপেন মিটিং হওয়া দরকার। সেই কারণে আমরা দেখুন এখানে লিখেছি, একটু সরে যাও ভাই, কর্মী সম্মেলন। কর্মী সম্মেলন, অঞ্চল কমিটি গঠনের কাজ আমরা এখানে রাখিনি। হ্যাঁ, যে যে বুথে আমাদের কাজ হচ্ছে সেই বুথ কমিটির খাতা যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমাদের কাছে আজকে জমা পড়েছে। আমি পর্যবেক্ষক রূপে এই প্রত্যেকটি খাতা আমি এগুলোকে রিসিভ করব এবং আমাদের দলের নিয়ম অনুযায়ী এই প্রত্যেকটি খাতাতে যে সমস্ত বুথ কমিটি তৈরি হয়েছে 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 18 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই প্রত্যেকটি বুথ অল টোটাল আমি যতদূর এখানে দেখতে পেয়েছি 16টি বুথ আমাদের এখানে তৈরি হয়েছে। 26টা বুথ গোটা অঞ্চলে আছে, তার মধ্যে 16টি বুথের খাতা এখানে আমাদের রেডি হয়ে গিয়েছে। এই 16টি বুথের খাতা এটা আমি আজকে রিসিভ করে নিয়ে যাব এবং রিসিভ করে নিয়ে আমাদের দলের নিয়ম অনুযায়ী রাজ্য কমিটিতে আমরা এটা জমা করব এবং রাজ্য কমিটি থেকে এই খাতা দেখে প্রত্যেকটি বুথের জন্য একটি করে অফিসিয়াল ফর্ম দেবে। যারা এর আগে আইএসএফ দল করেছেন গত বছর বা তার আগের বছর তারা এই সিস্টেমটা জানেন যে ওই যে রাজ্য কমিটির থেকে যে ফর্ম আসবে সেই ফর্মে আবার এই খাতার মতো করেই ফিল আপ করতে হবে। তার সঙ্গে তারা আইএসএফ এর যে সদস্যপদ নিয়েছেন 30 টাকা দিয়ে, সেই 30 টাকার সদস্যপদের ফর্মের নাম্বার তার মধ্যে দিয়ে তারপর সেখানে স্ট্যাম্প করবে। তৃণমূলের মতো ওরকম ব্যাপার নয় যে কেউ একজন এখানে মিটিং করে বলে গেল এই হচ্ছে অঞ্চলের নেতা, এ হচ্ছে বুথের নেতা। ওরকম ভাবে আমাদের দলে কাজ হয় না। যারা এরকম ভাবে কাজ করতে চাইছেন তাদেরকে বলবো শুধরে যান, সতর্ক হয়ে যান। আর আপনারা যদি মনে করেন এলাকায় গিয়ে বলবেন যে আমি ভাই 18 অঞ্চলের আমি 18 অঞ্চলের সম্পাদক, আমি 18 অঞ্চলের কোষাধ্যক্ষ, ওরকম ভাবে বলে বেড়াবেন না। পরবর্তীকালে আপনাদেরকেই অপদস্থ হতে হবে। দল পুনর্গঠনের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশ নিন। আবার বলছি, আপনার মধ্যে যদি কোয়ালিটি থাকে, আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে, আপনার ডাকে যদি এলাকা অঞ্চলের শয়ে শয়ে মানুষ বেরোয় তাহলে আপনার থেকে বড় নেতা কেউ হতে পারে না। আপনি সেই নেতৃত্ব দেওয়ার জায়গাতে নিজেকে নিয়ে যান। সুতরাং দলের সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে। আগামী দিনে আমি 18 অঞ্চলে আবার একটি মিটিং করব এবং সেই মিটিং নির্দিষ্টভাবে বিধানসভা নেতৃত্বের মধ্য দিয়ে 18 অঞ্চলে বলা হবে, কিন্তু সেটা এরকম ওপেন মিটিং হবে না, ক্লোজ মিটিং হবে। শুধুমাত্র যে যে বুথ কমিটিগুলো রাজ্য অফিস থেকে আমাদের নির্দিষ্টভাবে অনুমোদন পেয়ে আসবে সেই বুথ কমিটির যে নেতৃত্বরা থাকবেন, কারণ আমাদের দলের নিয়ম অনুযায়ী বুথ কমিটির যে নেতা হবেন অর্থাৎ বুথ কমিটির সভাপতি, বুথ কমিটির সম্পাদক এবং বুথ কমিটির ক্যাশিয়ার, এই 3 জন তারা অঞ্চল কমিটির মধ্যে আসবেন, এটা আমাদের দলের নিয়ম। তো সুতরাং সেই অনুযায়ী যে যে বুথ কমিটি এখানে তৈরি হবে যেগুলো অনুমোদন পাবে রাজ্যের থেকে, সেই সমস্ত বুথের নেতৃত্বদেরকে নিয়ে আমরা ক্লোজ ডোর একটা মিটিং করব। সেই মিটিং থেকে আমরা অঞ্চল কমিটি গঠন করব এবং অঞ্চল কমিটি তৈরি হওয়ার পর আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি যে 18 অঞ্চল কমিটি তৈরি হয়ে গেলে আমাদের দলের নেতা, সকলের নেতা পীরজাদা নওশাদ সিদ্দিকীকে নিয়ে 18 আমরা সমাবেশের মধ্য দিয়ে 18 অঞ্চলে অঞ্চল পার্টি অফিস উদ্বোধনের কর্মসূচি আমরা গ্রহণ করব এই 18 বুকে। এবং আগামী দিনে গোটা বাসন্তী বিধানসভাতে আমরা আইএসএফ এর পতাকাকে সবার উপরে আমরা নিয়ে যাব। এই কথা বলে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আমাদের এখানে যে যে বুথ কমিটির খাতাগুলো এখানে তৈরি হয়েছে সেই বুথের যারা নেতৃত্ব হিসেবে
যারা নিজেরা যারা ঠিক করেছেন, তো সেই নেতৃত্বদেরকে আমি নামগুলো ডাকবো, তারা আপনারা মঞ্চের এখানে আসবেন। তাদেরকে নিয়ে আমার 5 মিনিটের একটা ছোট্ট মিটিং আছে, যেটা আমাদের একদম দলীয় মিটিং। সেই মিটিং আমি মাইকে করব না, তো সেই মিটিংটি আমি করার জন্য আমি যাদেরকে ডাকবো তারা দয়া করে আমার মঞ্চের বাঁ দিকে এসে দাঁড়াবেন। 1 নম্বর বুথে মহসিন গাইন এবং কুতুবুদ্দিন গাইন, 2 নম্বর বুথের আকছেদ ঢালি এবং সাবির হোসেন মোল্লা, 3 নম্বর বুথের জামাল উদ্দিন মোল্লা এবং জুলফিকার মোল্লা, 4 নম্বর বুথের নাজবুলপুর কাইত এবং মহসিন সর্দার, 9 নম্বর বুথের নজরুল মোল্লা এবং করিম মোল্লা, 10 নম্বর বুথের গিয়াসউদ্দিন মোল্লা এবং আব্দুল হামিদ নাইয়া, 13 নম্বর বুথে শাহিদুল লস্কর এবং দাইয়ান হালদার, 14 নম্বর বুথে রহমান মোল্লা, নজিম আলী হালদার, 15 নম্বর বুথে মনিরুল লস্কর এবং হোসেন সর্দার, 18 নম্বর বুথের হাসানুল মোল্লা এবং শফিকুল মোল্লা, 19 নম্বর বুথের রাজবাবু মোল্লা এবং হাবিবুর রহমান মোল্লা, 20 নম্বর বুথে আবু সিদ্দিক গাইন এবং মঞ্জারুল ভুল্লা, 21 নম্বর বুথের হাফিজুল খান এবং আজিজুল জামাদার, 22 নম্বর বুথের নুরজামান লস্কর এবং সাকিম সর্দার, 24 নম্বর বুথের সাদ্দাম তরফদার এবং আব্দা শুকুর পাইক। এই কজন আপনারা মঞ্চের বাঁদিকে চলে আসুন। এই সভা আমাদের শেষ হয়ে যাওয়ার পর তার সঙ্গে আমি দলীয় কিছু কথাবার্তা বলবো, যে অনেকগুলো বুথের খাতা যেগুলো ইনকমপ্লিট আছে, সেই ইনকমপ্লিটের ইনস্ট্রাকশন এবং বাকি আরো কিছু দলীয় ইনস্ট্রাকশন আপনাদের দেবো। আপনাদের সকলকে শেষ যে কথা বলবো, নির্ভয়ে রাজনীতি করুন, নির্দিষ্ট নিয়ম মেনে রাজনীতি করুন, এলাকার মানুষের স্বার্থে রাজনীতি করুন, আর আমাদের ভাইজান যে কথা বলেন সে কথা অন্তরের মধ্যে নিয়ে রাখুন, যে বোম গুলি বন্দুকের রাজনীতি নয়, খাতা কলম পেনের রাজনীতি আমরা করতে চাইছি। তাই বোম গুলি বন্দুকের হিংসার রাজনীতি যারা গত 15 বছর ধরে, 20 বছর ধরে, 25 বছর ধরে এই 18 অঞ্চলের মধ্যে করে অভ্যস্ত হয়েছে, হয় তারা নিজেদের অভ্যাস বদল করুন, তা না হলে এই কলম আর পেনের খোঁচাতে আপনাদেরকে এই রাজ্য থেকে চিরকালের মতো রাজনীতির ময়দান থেকে বিতাড়ন করার জন্য আইসে আগামী জন্মগ্রহণ করবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। 18 অঞ্চল কর্মী বৈঠক জিন্দাবাদ, 18 অঞ্চল কর্মী বৈঠক জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আপনারা যারা অধীর আগ্রহে আমাদের নেতৃত্বদের বক্তব্য শুনছিলেন, আমরা সভা শেষ করেছি। আপনারা সুস্থভাবে নিজ নিজ জায়গায় ফিরে যান। কেবলমাত্র যে সমস্ত বুথ নেতৃত্বদেরকে মঞ্চের বাম দিকে দাঁড়ানোর জন্য বলা হয়েছে তারা থাকবে, অন্যথায় সকলে নিজ নিজ জায়গায় ফিরে যাবে। রাস্তাটা ক্লিয়ার রাখবেন, গাড়ি চলছে, খেয়াল রাখবেন, যেহেতু এটা বাসন্তী হাইওয়ে, অত্যন্ত ব্যস্ত রাস্তা, ব্যস্ত রোড, ফলে একটু লক্ষ্য রেখে চলাফেরা করবেন। ধন্যবাদ। এই সাইডটায় যারা আছেন দয়া করে ভাই একটু বেরিয়ে যাবেন। এই সাইডটায় স্টেজের বাম দিকটায় যারা বসে আছেন এখনো, আপনারা একটু ফাঁকা করে দেবেন চেয়ারগুলো দয়া করে। বললি হয়ে যাবে? না না না, কোনো গোপন নেই, সব হবে ওপেন। গোপনের দিন শেষ। লাইভ চালাওনি এখন? লাইভ আমি কি করে করবো? আচ্ছা, আপনারা যারা এসেছিলেন একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু মন দিয়ে শুনে নেবেন। আপনারা জানেন যে এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে
তাদের জন্য আমরা নির্বাচনের আগে আইএসএফ আমরা বলেছিলাম, আমরা কথা দিয়েছিলাম, আমরা কসম খেয়েছিলাম যে যে লাখ লাখ মানুষের নাম বাদ গিয়েছে তাদের হয়ে আইএসএফ লড়াই করবে, তাদের পাশে আইএসএফ থাকবে। এবার দু রকমের নাম আছে, একদল যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে আর আরেক দল যাদেরটা বিচারাধীন অর্থাৎ ট্রাইব্যুনালে গিয়েছে। তো এই যে দু ধরনের যাদের নাম বাদ গিয়েছে, আপনারা প্রত্যেকে এখানে যদি কেউ থাকেন মনে করে রেখে দিন, আর না হলে এলাকায় গিয়ে বুথে বুথে গিয়ে জানিয়ে দেবেন যে 3টে ডকুমেন্ট হচ্ছে জোগাড় করতে হবে। 1, ভোটার কার্ডের জেরক্স। 2, আপনাদের যে নাম বাদ গিয়েছে বা ট্রাইব্যুনালে যাচ্ছে তার একটা নোটিশ বেরিয়েছে, সেই নোটিশের জেরক্স। আর হচ্ছে 3, আপনাদের যে এসআইআর এর যে ফর্মটা আপনারা ফিল আপ করেছিলেন সেই ফর্মের রিসিভ কপির জেরক্স। এই 3টে জেরক্স আপনারা হচ্ছে নিয়ে আপনাদের কাছে রাখবেন। আমরা অঞ্চলের পক্ষ থেকে বলে দেব প্রত্যেকটা বুথে আমাদের ক্যাম্পের ডেট করা হবে, বুথ ভিত্তিক ক্যাম্প বা 2 থেকে 3টে বুথকে নিয়ে একসঙ্গে ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প যেদিন হবে সেই ক্যাম্পের দিনে আপনারা সবাইকে খবর দেবেন যাদের এই নাম বাদ গিয়েছে তারা ওই ডকুমেন্ট নিয়ে এসে এখানে উপস্থিত হবে। প্রত্যেকটা ডকুমেন্ট দেখে দেখে কার কি করণীয় সেটা ওই ক্যাম্প থেকে বলে দেওয়া হবে। ধন্যবাদ।